আমাদের আমরা সবাই জানি যে জ্যোতি আশ্রমে সবার প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু উম গত কদিন আগে জানতে পেরেছি একদম ছোট্ট, ছোট্ট বাচ্চারা তারা মানে ঘুরতে, দৌড়াতে, ছুটতে ঢুকে যেতে পারতেন। যেটা বড়রা করতে পারতেন না। তো সেই সময়ের বাচ্চা, আজ যিনি বড় হয়েছেন, তো সেই সময়ের এক বাচ্চা এখানে উপস্থিত রয়েছেন। আমি পরবর্তীতে তো পিসিমণির কাছ থেকে শুনবই। আমাদের যে বিশেষ নিবেদন আছে পিসিমণির তরফ থেকে তা। আমি শ্রদ্ধা পিসিমণির কাছ থেকে ওই জ্যোতি আশ্রমের ব্যাপারটা একটুখানি শুনতে চাইবো কিছুক্ষণের জন্য। পৃথা ভট্টাচার্য মা, জয়গুরু পিসিমণি। জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। জয়গুরু সকলকে। জ্যোতি আশ্রমের কথাটা হচ্ছে ছোট ছোট যারা বাচ্চা ছিল তারা ঢুকতে পারতো, একটু বড় হলে তারা ঢুকতো না জ্যোতি আশ্রমে। আর তখন জ্যোতি আশ্রম কিরম অদ্ভুত, এই যে এখন যে সিমেন্টের বেড়া দেওয়া ছিল, তখন ছিল পাতলা পাতলা বাঁশ দিয়ে তৈরি করা বেড়া দেওয়া। আর সেই বেড়ার থেকেই মানুষজন ঠাকুর দর্শন করতেন। অত ভিড় হতো, কিন্তু ডিসিপ্লিন, ডিসাইপল আর ডিসিপ্লিন যুক্ত যে পরিষ্কার বোঝা যায়। মানুষ ওই অত ভিড়, কখনো ওই বেড়া ধাক্কা দিলে একটা ছাগল ঠুসা দিলেও ভেঙে যাবে এরকম বেড়া, কিন্তু কোনোদিন মানুষ ওখানে গিয়ে ওরকম ভাবে উপচে পড়তো না, দূর থেকে ঠাকুর দর্শন করতো এবং খুশি খুশি তারা ফিরে যেত। আমরা যখন ছোট ছিলাম তখন জ্যোতি আশ্রমের মধ্যে গুড় জাল দিচ্ছে দেখেছি, খেজুর গুড় ঠাকুর ভোগের জন্য জাল দেওয়া হচ্ছে। খেজুর গুড় থেকে খেজুরের পাটালি তৈরি হলো, রস থেকে কি করে পাটালি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এটা মনে পড়ে। আর মনে পড়ে যে একটু বড় হলে আর ঢুকতে পারবো না সেটা বুঝতে পারতাম, কারণ বড়রা ঢুকতো না, বড় মেয়েরা, ছোট ছোট মেয়েরা ঢুকতাম। এইরকমই মনে পড়ে। আমি তো তখন খুব ছোট, আমার ঠাকুর যখন আছেন তখন আমি খুবই ছোট। আমি দাদুকে দেখিনি, আমি দাদুর গল্প শুনেছি, আমি দাদুর বই পড়েছি, আমি কাকার লেখা বই পড়েছি, তার থেকে জেনেছি। আর সর্বদা ঠাকুরের গল্প বাড়িতে এমন ভাবে হতো যেন মনে হতো পাবনা হিমায়তপুরে আমি চলে গেছি। কখনো মনে হতো আমি সেই যুগেই বাস করছি। সারা দিন আমাদের বাড়িতে ঠাকুরের গল্প হতো। আমার বাবা জল খাবার খেতে বসতেন, ওই যে আমি শুনতে শুনতে পিসির কথা শুনতে শুনতে একেবারে বিভোর হয়ে যাচ্ছিলাম যে সত্যি তো সেই সকালবেলায় চা খাওয়ার থেকে শুরু হতো পাবনার গল্প। আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে যেন গল্পের সঙ্গে সঙ্গে যেন যুক্ত। নফর ঘোষ, আমাদের বাবার এক বন্ধু ছিল ফটিক, তার গল্প, মানে এই গল্পগুলো, হ্যাঁ, হরেন ভদ্র, মানে এই যে যারা যারা ছিলেন, আচ্ছা যতীন আচার্যি, এই এতই গল্প শুনতাম একবার ঠাকুমার কাছে একবার বাবার কাছে, যেন মনে হচ্ছে না আমি তাদেরকে দেখেছি। এমন ভাবে প্রায় দিন নিত্যদিন নানা রকম ভাবে এই গল্পগুলো হতো, কথাগুলো হতো। দাদুর পাণ্ডিত্যের গল্প, বইগুলো দেখতাম, ওই আলমারি ভরা ভরা বই, যখন রোদ্দুরে দিয়ে আমার ছোট ঠাকুমা বইগুলোর খুব যত্ন করতেন। ছোট ঠাকুমা, পিসিরা সবাই ওই বইগুলো নিয়ে গিয়ে রোদ্দুর দেওয়া, আর শীতকালে, আর তারপরে ওই পাউডার, ওর মধ্যে মেডিসিন কিছু পাউডার ছড়িয়ে দেওয়া, তারপরে ওটাকে আবার সযত্নে একটি একটি করে আলমারিতে ভরে রাখা। এই যখন দেখতাম বইগুলো, ভাবতাম একটা মানুষ কি করে এত বই পড়তে পারে। আমার দাদু সংস্কৃত পড়েছিলেন ঠাকুরের প্রেরণায়, যা কিছু বই পড়তেন ঠাকুরের প্রেরণায়। তার জীবনটাই ছিল ঠাকুরকে কেন্দ্র করা, ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের কাছে
ঠাকুরের একটি ভালোবাসা, প্রথম কথা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার টানে মানুষ সব করে, কিন্তু যা কিছু করে জগতে সবকিছু ভালোবাসার টানে। ঠাকুরের প্রতি ভালোবাসার টানে তার সব পাণ্ডিত্য। আমাদের যে বলে না, যার ভিতরে কোনো কিছুই বিঘ্ন ঘটাতে পারে না, যে শীত উষ্ণ ভয় আসক্তি সমৃদ্ধি অসমৃদ্ধি কোনো কিছুর দ্বারাই যে বিঘ্নিত হয় না, তাকেই বলে পণ্ডিত। আমার দাদুর জীবনটা ছিল এইরকম। যস্য কৃত্যম ন বিঘ্নতি শীতমুষ্ণম ভয়ং রতি সমৃদ্ধি সমৃদ্ধির বা সহ বৈ পণ্ডিতঃ উচ্যতে। তার জীবনটা ছিল এই বাণীটারই যেন মূর্ত প্রতীক। যখন ঠাকুর বললেন, ঠাকুরের কাছে আলোচনা হচ্ছে যে, ঠাকুরের কাছে যখন আলোচনা হচ্ছে যে ঠাকুর বলছেন, ঠাকুরকে বলছেন যে বেদটা পড়তে গেলে পাণিনির অষ্টাধ্যায় ভালো করে পড়তে হয়, পাণিনির ব্যাকরণটা খুব ভালো করে জানতে হয়। তারপরে যখন বললেন পাণিনির অষ্টাধ্যায় পাঠ করার জন্য, তাহলে পাণিনির অষ্টাধ্যায় পড়তে হবে সংস্কৃতে বেদ পড়বার জন্য। বেদের সংস্কৃত অনেক কঠিন, এবং তার জন্য পাণিনির অষ্টাধ্যায় না পড়লে, সেই গ্রামার না পড়লে জানা যায় না। ঠাকুর বললেন ওটা আর বাদ থাকে কেন, ওটাও পড়ে ফেলুন। এই যে তারপরে পাণিনির অষ্টাধ্যায় দাদুর সেই পড়া আরম্ভ হলো। সেই বাজারের পান্ডা পাড়ার সেই সদানন্দ ঝা আসতেন, পড়াতেন, নিষ্ঠা নিয়ে পড়ায়, সবকিছুর পিছনে কিন্তু ঠাকুর। দাদুর প্রতিভা ছিল, কিন্তু বহুমুখী প্রতিভা তো ভেতরে থাকে মানুষের, সেটা বিকশিত হয় কখন না, যখন ইষ্টের প্রতি সেই অচ্যুত টান হয়, ভালোবাসা হয়। সেই রকম ভাবে দাদুর ভীষণ সংস্কৃত পড়বার ইচ্ছে, আর সমস্ত শাস্ত্রটাই পড়ার ইচ্ছে। এক তো বংশভাবে ছিল সংস্কৃত পণ্ডিতের বংশ, নানা রকম কারণে একটু তদানীন্তন সেই সংস্কারে আবদ্ধ জীবনটা আহ সেই ইয়ের থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠাকুরের কাছে এসে নানা রকম ভাবে জানতে পারলো, বুঝতে পারলেন যখন, তখন আবার আরো থেকে আরো যেন ঠাকুর তো বৈশিষ্ট্য পালি না, যার যেটা বৈশিষ্ট্য সেই দিকে ঠেলে দেওয়া। দাদুর বৈশিষ্ট্য অনুযায়ী ঠাকুর বলছেন, কথা প্রসঙ্গে কেষ্টদার কাছে অনেকবার শুনেছি যে বাল্মীকির রামায়ণ মহাভারত, এগুলো মূল রামায়ণ মহাভারত পড়া উচিত, মূল বেদ উপনিষদ পড়া উচিত, গীতা রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ সংহিতা সমস্তগুলো পড়া উচিত। এইগুলো না পড়লে আর্য কৃষ্টি কি জিনিস সে সম্বন্ধে আমাদের ধারণা হয় না। তাই সংস্কৃতটা ভালো করে শেখা লাগে, যাতে টিকা টিপ্পণী সাহায্য ছাড়াই পড়া যায়। তখন কেষ্টদা বলছেন, হ্যাঁ ঠাকুরকে, সংস্কৃত ভাষারই একটা মহিমা আছে, পড়লে মনটা যেন সমৃদ্ধ হয়ে ওঠে। রামায়ণ মহাভারত ইত্যাদির মধ্যে বিপুল বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায়। রামচন্দ্র ভরতকে প্রশ্নোচ্ছলে রাজকার্য কেমন করে শিখিয়েছিলেন, তার তো তুলনাই পাওয়া যায় না। ঠাকুর বলছেন, রামচন্দ্র ভরতকে যে রাজকার্য সম্বন্ধে কি বলেছিলেন একটু বলুন না। কৃষ্ণদা বললেন, আমার সবটা ভালো করে মনে নেই। সবটা ভালো করে মনে নেই বলে যতখানি বললেন সেটাই আশ্চর্য, যে এতখানি মনে থাকে কি করে। তবে এইভাবে কথা আছে, তুমি গুণী এবং যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো, থাকো তো বীর বিদ্বান জিতেন্দ্রীয় সদ্বংশজাত ইঙ্গিতজ্ঞ লোকদের মন্ত্রী পদে প্রতিষ্ঠিত করছো তো, তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো, নানাভাবে কত দূর পর্যন্ত কেষ্টদা এতটা মনে করে রামচন্দ্র ভরতকে যে রাজকার্য সম্বন্ধে বলেছিলেন সেটা বলে গেলেন। এই যে বলে গেলেন, এর মধ্যে তো পাণ্ডিত্য আছে, কিন্তু এর মধ্যে দেখার জিনিস হচ্ছে যে এই পাণ্ডিত্য বিকশিত হয় কখন, যখন তার প্রতি সেই রকম টান হয়। তার প্রতি অনুরাগ না হলে আমরা যে কিছু করতে পারি না। আমাদের জানাটা
কিরম যেন এলোমেলো হয়ে যায়। আমার বাবা তখন ছোট্ট, তা শিশু মনের প্রশ্ন যে আমি তো পড়াশোনা করি, তা আমার মাস্টার মশাই আছেন, সেই মাস্টার মশাই আমাকে জিজ্ঞাসা করেন, তখন আমি পড়াশোনা আমাকে ধরেন। কিন্তু আমার বাবা যে এত পড়াশোনা করেন, আমার বাবার মাস্টার মশাইকে একদিন আমার বাবা এটা জিজ্ঞাসাই করে ফেললেন দাদুকে, যে বাবা আমি পড়ি, আমার মাস্টার মশাই আমার পড়া ধরেন, তোমার পড়া কে ধরেন বাবা? তখন দাদু হাসি মুখে আমার বাবার দিকে তাকিয়ে বললেন, আমার পড়া ধরেন ঠাকুর। সত্যি কথা বলতে দাদুর যা কিছু পড়াশোনা ছিল সবকিছু ঠাকুরের প্রয়োজনের পূরণের নিরিখে পড়াশোনা। ঠাকুরের জীবন দর্শনের সাথে পৃথিবীর বড় বড় মানুষদের জীবন দর্শনের কতটুকু মিল আছে, বিজ্ঞানের সর্বাধুনিক দর্শনের সাথে ঠাকুরের দর্শনের সামঞ্জস্য কোথায় আছে, শাস্ত্র বাক্যের সঙ্গে ঠাকুরের বক্তব্যের কোথাও কোনো গরমিল হয়ে যাচ্ছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে ঠাকুর খুবই উদ্গ্রীব আগ্রহী হয়ে থাকতেন এবং জিজ্ঞাসা করতেন। ঠাকুরের এই আগ্রহই আমার দাদুকে পড়াশোনায় আগ্রহী করে তুলেছিল সারা জীবন ধরে। তাই আমার পড়া ধরেন ঠাকুর, দাদুর এই উক্তিটা দাদুর জীবনে সর্বদা সার্থক হয়ে উঠেছিল। ঠাকুরের কাছে উৎসাহী আগ্রহী ছাত্রের মতন দাদু তার সারাটা জীবন কাটিয়ে দিছিলেন। তাই পাণ্ডিত্যের গুরুভার তাকে কখনো স্থির ধীর স্থবির করে তুলতে পারেনি। জীবনটা ছিল চিরন্তন ছাত্রের মতন চিরন্তন নবীন। দাদুর জীবনটাই ছিল পুরোপুরি ঠাকুরের জন্য। মানুষের জীবন যদি ঠাকুরের জন্য হয় তখন আমাদের সেরকম পড়াশোনাও খুব ভালো হয়। যখন আমরা ঠাকুরের জন্য গান গাই তখন গানটাও খুব সুন্দর হয়। আমাদের মীরাবাই কোনো বিশেষ একেবারে ক্লাসিক্যাল সিঙ্গার বা বিরাট কিছু সঙ্গীতজ্ঞা ছিলেন না, তিনি শ্রীকৃষ্ণের জন্য গান গাইতেন বলে আজও তার গীতগুলো মানুষ গেয়ে গেয়ে বেড়ায়। আমাদের জীবনটা যদি তার জন্য হয়, আমাদের বিদ্যা সার্থক হয়, সঙ্গীত সার্থক হয়, নৃত্য সার্থক হয়, সবকিছু সার্থক হয়। এই জিনিসটা কখন হয়? যখন তার প্রতি ভালোবাসা হয়। ভালোবাসাটাই আসল কথা। যার জন্য কবির বলেছেন, পোথি পড়ি পড়ি জগমুয়া पंडित भया ना कोय, ढाई अक्षर प्रेम का पढ़े सो पंडित होए। এত বই পড়লাম কিন্তু পণ্ডিত হতে পারবো না। ঠাকুরেরও বলা আছে না যে আমাদের সত্যানুসরণ গ্রন্থে, যে তুমি এমন শক্তি লাভ করো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো, যদি তোমার ভেতরে যদি প্রেম না থাকে তাহলে তোমার কিচ্ছু হয়নি। তাই ভালোবাসাটাই আসল, প্রেমই আসল। আমরা যদি সেই প্রেমীর সঙ্গ করি, সৎসঙ্গ করি, তখন আমাদের ভিতরে প্রেম সঞ্চার হয়, ভালোবাসা জেগে ওঠে, তখন আমাদের জীবন সার্থক হয়। আমাদের জীবনটা কখন সুন্দর হয় না, সুন্দরতম যে সেই সুন্দরতমর সঙ্গে যখন জীবন যুক্ত হয় তখন জীবন সুন্দর হয়। আমার দাদুর ঠিকুজিতে একটা মৃত্যু যোগ ছিল। ৩০-৩২ বছর বয়সে তার একটা ভয়ঙ্কর মৃত্যু যোগ ছিল। আর এই মৃত্যু যোগটা নিয়ে আমার যে দাদুর যে বাবা, মানে মহোপাধ্যায় কালীপ্রসন্ন বিদ্যারত্ন, তিনি খুব ভালো জ্যোতিষও জানতেন। তিনি খুব উদ্বিগ্ন থাকতেন। তিনি মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন বাবার, আমার দাদুর মাতৃ সমাজে দিদিমণি তাকে বলতেন, কি করা যায় তো কিছু তো বুঝতে পারছি না, সময়টা তো এসে গেছে, এরকম করে খুব অস্থির হয়ে আছেন। ঠিক সেই সময়টাই দাদুর এসে গেল সেই ঠিকুজিতে লেখা সেই মৃত্যু যোগ। অসুখটা ছিল দুরারোগ্য টাইফয়েড। সেই সময় টাইফয়েড 23-24 সাল, সেই সময় টাইফয়েডের ওষুধই ঠিক মতন বেরোয়নি। আমাদের যত রকম ওষুধগুলোর আবিষ্কার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, 23-24 সালে কোথা থেকে আসবে? তখনকার দিনে এমন চিকিৎসা কখনো বেরোয়নি যে এই রোগ ভালো করতে পারে। ধুম জ্বর, সঙ্গে রক্ত পায়খানা,
ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে গেছিল। কুষ্টিয়ার গোকুল ডাক্তার চিকিৎসা করছিলেন, তিনিও হাত তুলে দিলেন। তখন শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী ঠাকুরকে বললেন, কলকাতায় বাড়ির লোকজনকে খবর দেওয়া প্রয়োজন। দাদু যে ঘরটায় থাকতেন সেই ঘর থেকে ঠাকুর তুলে নিয়ে আসলেন, নিয়ে এসে নিজের ঘরের পাশে রাখলেন, এবং দাদুর ঘরে যেতে গেলে ঠাকুর ঘরের মধ্যে দিয়ে দাদুর ঘরে যেতে হতো। আমার বড় ঠাকুমা তখন একদম অল্প বয়সী, কোন রকম বুদ্ধি নেই। হঠাৎ আসা এরকম দুর্যোগকে মানে কিভাবে যে নেবেন বুঝতে পারছেন না। অস্থির হয়ে, বোধ শক্তি হারা হয়ে চুপচাপ বসে আছেন। আহার নিদ্রা ত্যাগ করে দিন রাত কেটে যেতে লাগলো। সেই জ্ঞানহীন দাদুর মাথার কাছে বসে আছেন। মা সর্বদা দেখছেন, ঠাকুরের মা শ্রী শ্রী মাতা মনোমোহিনী দেবী, বঙ্কিম দা, বীরেন বিশ্বাস দা দাদু পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করা সমস্ত কিছু যাবতীয় জিনিস দেখাশোনা করছেন। মাতা মনোমোহিনী দেবী দিনের বেশিরভাগ সময় দাদুর কাছে, রাত্রে দাদুর কাছে। যতবার ঠাকুর ঘরের মধ্যে দিয়ে যাতায়াত করছেন, ঠাকুর তার ঘরের বিছানায় বসে থেকে থাকছেন সেই অতন্দ্র প্রহরীর মতন। যাওয়া আসার পথে মনোমোহিনী দেবীকে যখনই দেখছেন তখন জল ভরা চোখে কেঁদে কেঁদে উঠছেন, আমার যে সব শেষ হয়ে গেল মা। এরম করে জমে মানুষে মাস খানিক টানাটানি হলো। শেষকালে সেই একান্ত অভিলাষিত কিন্তু বড়, অতি বড় আশাবাদীর কাছেও যেটা ছিল দুরাশা, সেই দাদুর সেই শরীর আস্তে আস্তে সুস্থতা ফিরতে লাগলো। ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপায় অকাল মৃত্যুর নাক পাশ থেকে দাদু ক্রমশ মুক্ত হয়ে উঠতে লাগলেন। জমে মানুষে টানাটানি হলে মানুষের জয়ের আশা সুদূর পরাহত হয়, কিন্তু জমে ঈশ্বরে যখন টানাটানি হয় তখন জমকে অবশেষে পরাজয় স্বীকার করতেই হয়। তাই দাদুর যে পুনর্জীবনটা ছিল সেটা ঠাকুরেরই অবদান। সে জীবনটা শ্রী শ্রী ঠাকুরের সেবায় তাই উৎসর্গীকৃত হয়েছিল। আমার দাদু বাঁচতেনই না ঠাকুরের যদি দয়া না থাকতো। সেই সময় তার প্রবল মৃত্যু যোগ ছিল। সেই সময় ঠাকুরের এইরকম ঘটনা হয়, আর ঠাকুর তাকে আবার বাঁচিয়ে তোলেন। ঠাকুরের যখন বয়স হয়েছে, সবসময় ঠাকুর দাদুর সঙ্গে কথা বলতে খুব পছন্দ করতেন, কাছে থাকতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর, কেষ্টদা প্রমুখ অনেকেই বসে আছেন। ঠাকুর অত্যন্ত সহজ সুন্দর ভঙ্গিতে সৎসঙ্গ আন্দোলনের কথা বলে চলেছেন। কথাগুলো সকলের উদ্দেশ্যে বললেও দাদুর দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন। আর বললেন, আমি যখন থাকবো না, আপনি সকলকে নিয়ে এরকম ভাবে পরমপিতার এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলবেন। এ কথা বলে নানা রকম ভাবে বিশদ বিবরণ দিয়ে দিয়ে উচ্ছ্বসিত হয়ে ঠাকুর বলে চলেছেন। উৎসাহ উচ্ছ্বাস নিয়ে যখন বলে চলেছেন, হঠাৎ তামাকের নলটা হাতে তুলে নিলেন। তখন নিয়ে পাশে রাখলেন, দেখে খুশি খুশি মনে যখন তাকাচ্ছেন কেষ্টদার দিকে, তখন কেষ্টদা ধীরে ধীরে বললেন, কিন্তু ঠাকুর, আমি তো আপনার আগেই চলে যাব। আমার পুষ্টির বিচার আমি নিজে করেছি, অনেককে দিয়ে করিয়েছিও। কেষ্টদার কথা শুনে ঠাকুর বললেন, কন কি আবোল তাবোল কথা, আপনি আমার থেকে কত ছোট। কেষ্টদা বললেন, বেশি ছোট না ঠাকুর। ঠাকুর তক্ষুনি গিরিশ পণ্ডিত মশাই, হরিদাস সিংদা, যারা যারা কুষ্টি দেখতেন সবাইকে দিয়ে বিচার করালেন ডেকে। সকলেই এসে কেষ্টদার কুষ্টির পুনর্বিচার করলেন, কিন্তু কারো বিচারই ঠাকুর আশানুরূপ কোনো ফল পেলেন না। ঠাকুরের মুখখানা বিমর্ষ গম্ভীর হয়ে থাকলো। সব সময় ঠাকুর চাইতেন যে কেষ্টদা যেন আশেপাশে থাকে, কাছে থাকে। আমরা যখন প্রথম আসি তখন কিছুদিন ওই বড়াল বাংলোর মেমোরিয়া বিল্ডিং এ নাকি ছিলাম। তারপরেই রঙ্গন ভিলায় যাই। সেই রঙ্গন ভিলায় একবার দাদুর খুব অসুখ করেছিল। ঠাকুর রোজ যেতেন, রঙ্গন ভিলায় বসতেন,
বসে গল্প টল্প করতেন। তারপরে ওখানেও একটা চাঁদের হাট বসতো, কারণ ঠাকুর যেখানেই সেখানেই একটা বিশেষ সবাই আমরা উপস্থিত, মানে মানুষজন উপস্থিত হয়ে যায়। আমি যেন বলতে বলতে আমিও চলে যাচ্ছিলাম সেই পথেই। তারপরে ওখানে সবাই উপস্থিত হতো। এমনি করে একদিনকে এরকম করে যখন ভালো হয়ে গেলেন, তখন দাদু আবার ঠাকুর বাড়িতে যেতে আরম্ভ করলেন। এইভাবে ছেড়ে থাকতে পছন্দ করতেন না, সবসময় খুঁজতেন। যখন বসতেন, সবাই বসে আছে, সব ভক্তজন পরিমণ্ডলে সব বেষ্টিত হয়ে আছেন, কিন্তু কি যেন একটা খুঁজতেন। যখন দেখতেন দূর থেকে কেষ্টদা আসছেন, ঠাকুর যেন একটু নিশ্চিত হয়ে নড়ে চড়ে বসতেন। তাই ঠাকুর সবসময় চাইতেন যেন দাদু কাছে কাছে থাকুক। আমাদের বাড়ির, যখন বাড়িটা ছিল ঠাকুর বাড়ির বাইরের দিকে, ঠাকুর বড়াল বাংলোর যে বাউন্ডারি ওয়াল, তার বাইরের দিকে ওই যে বাড়িটা ছিল, সেখানে একটা দরজা ফুঁড়ে, যার জন্য সিঁড়ি দিয়ে নামতে হয় একটু নিচের দিকে এখনো। তখন কোন রকম ইট দিয়ে পাতা ছিল, সেখান দিয়ে ঠাকুর নেমে আসতেন। নেমে এসে ওই বারান্দাটায় বসে ঠাকুর অনেক সময় ওখানে বসেতে কখনো কথা বলছেন, আবার সেই ওই ভাঙাচোরা ইটের যে রাস্তা, সেই দিয়ে আবার উঠে উঠে বড়াল বাংলোয় চলে যাচ্ছেন। সর্বদা ঠাকুর দাদুর সঙ্গে একটা, বা দাদুও ঠাকুরের সঙ্গে এইভাবে সর্বদা যা পড়ে মনে হয়, বইগুলোর থেকে তো পড়ে পড়ে জানি, তার থেকেই যা মনে হয়, আমার মনে হয় আলোচনার প্রসঙ্গে পড়লেও আমি দেখেছি ঠাকুরকে, দাদুকে, বা যারা যারা আছেন তখনকার দিনের বড় বড় যারা তার সময়কার মানুষ, সবাইকে যেন কাছে পাওয়া যায়, যেন দেখতে পাই। একে তো বাড়িতে সারাদিনই এই আলোচনা শুনতাম, ঠাকুরের আলোচনা, তাদের আলোচনা, আর সবাইকে যেন চিনতে পারি, জানতে পারি। তাই আমার মনে হয় প্রত্যেকেই যেন আলোচনা প্রসঙ্গে তা যেন পড়েন, আলোচনা প্রসঙ্গে পড়লে পরে ঠাকুরকে যেন কাছে পাওয়া যায়, যেন ঠাকুরকে দেখতে পাওয়া যায়। তাই ঠাকুরকে কাছে পেতে গেলে এইরকম ভাবে পড়লে মনে হয় ভালো হয়। সেখানে অনেক বড় বড় তার সময়কার মানুষ যারা ছিলেন, তাদের কথাও জানা যায়, তার সঙ্গে ঠাকুরের কিরকম কি সক্রিয় রিয়াকশন হচ্ছে সেগুলো সম্বন্ধে জানা যায়। তাই আলোচনা প্রসঙ্গে পড়ি, দীপরক্ষী পড়ি, খুব ভালো লাগে। আমি তো ঠাকুরকে দেখেছি একেবারেই নিতান্ত ছোটবেলায়, 2-2.5 বছর বয়স, সেই সময় তাও গিয়ে ঠাকুরকে গান শোনাতাম, রোজই একটা গানই শোনাতাম। পান্ত পাখিরা বলে খুব গান গাইতাম। আমরা এই পিসির সঙ্গেও যেতাম, বলতো তুই সামনে গিয়ে শুয়ে পড়তিস, শুয়ে পড়ে গান করতিস। তো যাই হোক, যেটুকু মনে পড়ে, আমার বাবা বলেছিলেন সেইটুকুরই ধ্যান করবি, যতটুকুনি মনে পড়ে। চেষ্টা করি ঠাকুরকে ওইভাবে ধ্যান করতে, যে ঠাকুর বসে আছেন তার সেই পার্লার গৃহে, আর আমি সেখানে গেছি। আরো কত ভক্তজন বসে আছেন, ঠাকুর বসে আছেন, শুভ্র বিছানা, শুভ্র তার বস্ত্র, আর সেই মুখে শুভ্র হাসি, সেই ছবিটাই ধ্যান করতে চেষ্টা করি। জয়গুরু, জয়গুরু সকলকে। আমার এই অনেক কথা এর বলে শেষ করা কি যায়, প্রচুর ঘটনা, প্রচুর কথা। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। তোমাকে বলে শেষ করতে বলাই হয়নি, কারণ আমরা জ্যোতি আশ্রম এবং ওই সময়কার ঘটনাগুলো একটু শুনতে চাইছিলাম। আর তোমার যে স্পেশাল প্যাকেজ, সেটা নিয়ে আমরা একটু পরে আবার আসতাম। তো তুমি বলছো, আমার টেনশন হচ্ছে যে ওই সম্পদ না বেরিয়ে আসে, কারণ ছোটবেলা এমন এক জিনিস যেখানে যেই খোলা মাঠে একটা বাচ্চা যখন দৌড়তে শুরু করে সে থামতে পারে না। তুমি ছোটবেলায় ঢুকে যাচ্ছ ঢুকে যাচ্ছ, আমি ভাবছি আমাদের অরিজিনাল জিনিসটা যেন না বেরিয়ে যায়, ওটা যেন থাকে জমা। কারণ সেখানে আমরা আবার ফিরে আসব। শ্রী ঠাকুরের সাথে কেষ্টদার কিছু বিশেষ কথোপকথন যেটা কালেক্ট করা আছে, সেই বিষয়ে আমরা আসবো। কারণ কোনো এক ভক্ত
কোনো এক সময় কেষ্টদাকে বলেছিলেন যে ঠাকুর তো বলেছেন প্রশ্ন আমার অস্ত যাওক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তবে আপনারা তো প্রশ্ন কিসের, আপনি ক্রমাগত এত ঠাকুরকে প্রশ্ন করে যান কেন? কেষ্টদা বললেন, প্রশ্ন উদয় হলে না অস্ত যাবে? তার মনে প্রশ্ন উদয় হয়েছিল বলেই আজ আমরা সেই প্রশ্নের অস্ত যাওয়ার পরে সেই সমাধান সূত্রগুলো খুঁজে পাই। সেখান থেকে বিশেষ বিশেষ কিছু প্রশ্ন এবং উত্তর, এটা এই এই সমস্যা কথাটার একটা অর্থবোধ আছে। আমি ঢুকলাম, বাধ্য হলাম ঢুকতে।